হ্যাঁ, নমস্কার নমস্কার। এই সেই পরাশর বর্মার কথাই বলছি, যার নাম শুনলে কান খাড়া হয়ে ওঠে না এমন ছেলে মেয়ে জোয়ান বুড়ো কোথাও আজ আছে কিনা সন্দেহ। সারা দুনিয়ায় যার গোয়েন্দাগিরির কীর্তিতে বাঙালি হিসাবে আমাদের বুক 10 হাত। সেই পরাশর বর্মার সঙ্গে আমার প্রথম পরিচয় যেখানে যেভাবে হয়, রহস্য রোমাঞ্চের জগতের সঙ্গে তার সুদূর সংস্রব নেই। আমার নাম ধরুন এই কৃত্তিবাস ওঝা। নাতি প্রসিদ্ধ একটি মাসিক পত্রিকার তখন আমি সম্পাদনা করি। সেই অফিসে একদিন বিকালে অত্যন্ত সাদাসিধে পোশাকের এক ভদ্রলোক এসে উপস্থিত। মাসের শেষ, কাগজ বার করবার তাড়ায় মাথার ঘায়ে তখন কুকুর পাগল হবার জোগাড়। ভদ্রলোকের দিকে দৃষ্টি দেবার ফুরসত তখনও পাইনি। আর তাছাড়া মাসিক পত্রে কবিতা গল্প ছাপাবার জন্য সাহিত্য যশপ্রার্থী এরকম এতজনার আবির্ভাব হামেশা হয় যে আগে থাকতে খবর না দিয়ে কাউকে আসতে দিতে আমার বেয়ারাদের বিশেষভাবে মানা করা আছে। বিশেষ একটা গোলমালের দরুন তখন মাথা বিগড়ে না থাকলে ভদ্রলোকে বিনা অনুমতিতে কেন ঢুকতে দেয়া হয়েছে তা নিয়ে হয়তো বেয়ারাদের কৈফিয়ত তলব না করে ছাড়তাম না। কিন্তু তখন সে খেয়াল ছিল না। সকালবেলার ছাপা কাগজের একটা ফর্মা দেখে তখন সমস্ত রক্ত আমার মাথায় উঠে গেছে। সে ফর্মায় এমন একটা লেখা ছাপা হয়ে গেছে যা বেরোলে আমার কাগজের কলঙ্কের আর সীমা থাকবে না। এমনকি মানহানির দায় পর্যন্ত পড়া অসম্ভব নয়। বাংলাদেশের কোনো এক অপরাজেয় লেখকের বিরুদ্ধে তীব্র ব্যক্তিগত আক্রমণ ছাড়া সে লেখা আর কিছুই নয়, যাকে বলে কাঁচা খেউ। তাই দিয়ে কে এক ছদ্মনামের লেখক তার উপর গায়ের ঝাল মিটিয়েছে। কে এ কপি ছাপতে দিয়েছে, কে দিয়েছে প্রিন্ট অর্ডার, সেই কথাই রেগে আগুন হয়ে আমার প্রিন্টার মনমোহনকে জিজ্ঞাসা করছে। মনমোহন কিন্তু একেবারে ভেজা তুলসী পাতা বললে, আগে আমি আর লেখার ঝালটা কি বুঝি বলো না, আর দেন আমি তাই ছেপে দিই। এই যা দিই তাই চিপে দাও। এ লেখার প্রিন্ট অর্ডার আমি দিয়েছি বলতে চাও? আগে আপনি না দিলে আর কে দেবে বলুন? আপনার অর্ডার ছাড়া ছাপবো ঘাড়ে আমার অমন একটার বেশি তো দুটো মাথা নেই। হ্যাঁ, মনমোহনের কথা একবার শুরু হলে আর থামবে না জানি। তাই ধমকে তাকে থামিয়ে দিয়ে বললাম, কই নিয়ে এসো দেখি আমার প্রিন্ট অর্ডার। আগে আগে সঙ্গে করে এনেছি বলে মনমোহন আমার সই করা কাগজের তাড়াটা টেবিলের উপর আমার সামনেই ফেলে দিল। তুলে নিয়ে আমি তো একেবারে এ তো সত্যি আমারই সই। কাজের ভিড়ে কখন তাড়াতাড়িতে সই করে দিয়েছি আমার খেয়ালই নেই। ভাগ্যে সময় থাকতে লেখাটা চোখে পড়েছিল, নইলে কাগজের সঙ্গে বাজারে বেরিয়ে গেলে আর কোনো উপায় থাকতো না। এখন শুধু কম্পোজ আর ছাপাবার মজুরিটুকু লোকসান দিয়ে কোনো রকমে মান বাঁচানো যাবে। বাজারে মান বাঁচলেও মনমোহনের কাছে বেশ একটু অপ্রস্তুত বোধ করছিলাম। তার দিকে না চেয়েই বললাম, আচ্ছা এখন যাও, এ ফর্মা আবার নতুন করে ছাপতে হবে, আমি কপি এখনই পাঠিয়ে দিচ্ছি। মনমোহনের দিকে না তাকালেও বুঝতে পারছিলাম বেশ একটু জয়ের হাসি হেসে সে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ শুনলাম, ওহে একটু শোনো তো। এই সামনের ভদ্রলোকের কথা একেবারে ভুলেই গেছিলাম। তার এই মাতব্বরিতে একটু বিস্মিত ও বিরক্তই হলাম। আমার প্রিন্টারকে হুকুম করবার তিনি কে? বিরক্তি গোপন না করেই বললাম, কেন বলুন তো, ওকে ডাকছেন কেন? আপনার প্রিন্ট অর্ডারের সইটা একটু দেখব। আপনি সই দেখবেন? তার আগে আপনার পরিচয়টা জানতে পারি? আপনি সিগনেচার এক্সপার্ট নিশ্চয়ই নন। আর কেউ হলে আমার গলার স্বরেই নিজের জায়গা যে কোথায় বুঝে অনধিকার চর্চায় আর মাথা গলাতো না। কিন্তু ভদ্রলোকের গায়ের চামড়া বেশ পুরু মনে হলো। আমার গলার ঝাঁঝ বিন্দুমাত্র গ্রাহ্য না করে নির্বিকারভাবে তিনি বললেন, এক্সপার্ট না হলেও আপনাকে এ বিষয়ে কিছু সাহায্য বোধহয় করতে পারি। মনমোহন তখন দরজার কাছে ফিরে দাঁড়িয়েছিল।
ভদ্রলোকের দৌড় কত দূর দেখবার জন্যই বিদ্রুপের স্বরে বললাম, এই নিয়ে এসো মনমোহন তোমার কাগজটা, দেখি শার্লক হোমস কি বার করেন ও থেকে। মনমোহন অত্যন্ত অপ্রসন্ন মুখে কাগজটা টেবিলে এনে রাখবার পর ভদ্রলোককে সেটা তুলে নিয়ে একবার আমার শরীরের উপর চোখ বুলিয়েই মৃদু হেসে শুধু বললেন, হুম হুম হুম। বাবা, দেখা আপনার হয়ে গেল এর মধ্যে? হ্যাঁ, দেখবার তো বেশি কিছু নেই, আমি শুধু কালিটা দেখতে চেয়েছিলাম। শুধু কালিটা দেখতে চেয়েছি? তাহলে হাতের লেখা নয়, আপনি কালি সম্বন্ধে এক্সপার্ট। তা কালি দেখে কি বুঝলেন জানতে পারি কি? আপনি সত্যি তা শুনতে চান? ভদ্রলোকের মুখের সেই হাসি দেখে গাটা আরো জ্বলে গেল। বললাম, আপনার কেরামতিটা একটু একবার ইচ্ছা হচ্ছে বই কি, অবশ্য যদি বলবার মতো আপনার কিছু থাকে। তাহলে শুনুন, ও সই আপনার নয়। আমার নয়? আমার চেয়ে আপনি আমার সই বেশি চেনেন দেখছি। শুধু কালি দেখি এত বড় একটা আবিষ্কার করে ফেললেন। হ্যাঁ, কালিটাও একটা প্রমাণ বই কি। কিন্তু আপনার তাহলে জানা দরকার যে আমি কিন্তু সবুজ কালি ছাড়া ফাউন্টেন পেনে কিছু ব্যবহার করি না। তা জানি, এবং সেই জন্যই বলছি যে ও সই আপনি করেননি। দেখুন দেখুন দেখুন, এই প্রলাপ শোনবার সময় ও ধৈর্য আমার কিন্তু নেই। সইটা স্পষ্ট দেখছেন সবুজ কালিতে করা। আমি আপনাকে বলছি যে সবুজ কালি ছাড়া আমি কিছু ব্যবহার করি না, তবু আপনি বলছেন যে সবুজ কালিতে বলেই ও সই আমার নয়। হেয়ালিটা হয় পরিষ্কার করে বলুন, নয় অনুগ্রহ করে কাজের সময় আমাকে বিরক্ত করবেন না। না, আপনাকে বিরক্ত করবার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। তবে হেয়ালি যাকে মনে করছেন সেটা নেহাত সহজ সরল ব্যাপার। কাল আপনি ফাউন্টেন পেনটা অফিসে আনেননি, মনে আছে? ফাউন্টেন পেন আনিনি? সত্যি প্রথমটা থতমত খেয়ে গেলাম। তারপর কথাটা মনে পড়ায় অবাক হয়ে বললাম, আপনি কি করে তা জানলেন? যেমন করে জানলাম আপনি সবুজ কালি ব্যবহার করেন, যেমন করে জানলাম কাল ও কাগজে সই আপনি করেননি। কিন্তু কি করে জানলেন তাই জিজ্ঞাসা করছি। কিছু মনে করবেন না, জানলাম আপনি অত্যন্ত অগোছালো, অপরিষ্কার, ঢিলে স্বভাবের বলে। নিজের অফিস ঘরের উপর একবার চোখ বুলিয়ে এই ভদ্রলোকের কথাটার আর প্রতিবাদ করতে পারলাম না। কাগজের অফিস বোধ হয় এরকমই হয়, তবু আপনার অফিসে পরিচ্ছন্নতার কোনো বালাই নেই এ কথা আপনি বোধহয় অস্বীকার করতে পারবেন না। আপনার ব্লটিং প্যাডটাই দেখুন না, 7 দিন অন্তত এটা বদলানো হয়নি। ব্লটিং প্যাডটা এবার তুলে নিয়ে তিনি বললেন, আপনি যে সবুজ কালি ছাড়া কিছু ব্যবহার করেন না, এই ব্লটিং প্যাডটা দেখলেই তা বুঝতে দেরি হয় না। আগা গোড়াই এটার গায়ে সবুজ ছাপ, শুধু কয়েকটা জায়গায় কালো কালির চিহ্ন দেখা যাচ্ছে। এই কালো কালির চিহ্ন কোথা থেকে এলো? ব্লটিংয়ের ছাপেও লেখার খানিকটা ধাঁচ পাওয়া যায়। সেই ধাঁচ থেকে ও এ ঘরে আপনি ছাড়া কেউ বসেন না জেনে বোঝা যাচ্ছে এই কালো কালির লেখাও আপনার। কিন্তু কবে আপনি হঠাৎ কালো কালি ব্যবহার করলেন সবুজ কালি ছেড়ে? ব্লটিংটা লক্ষ্য করলে দেখা যাচ্ছে কালো কালির ছাপ সব জায়গাতেই সবুজ কালির ওপর পড়েছে, কালোর ওপর কোথাও সবুজ পড়েনি। সুতরাং আজ না হয় কাল সবুজ কালির বদলে আপনি কালো কালি ব্যবহার করেছেন। আজকে আপনার পকেটে ফাউন্টেন পেন দেখা যাচ্ছে, সুতরাং কালো কালির লেখাগুলো নিশ্চয়ই কালকে। 2 দিন উপরই আপনি কালো কালি ব্যবহার করেছেন এ কথারও ভাবতে পারতাম, কিন্তু ব্লটিংয়ের ওপর কালো কালির সামান্য যে ছাপ আছে, মাসিক কাগজের সম্পাদকের 2 দিনের লেখার পক্ষে তা অত্যন্ত কম।
আমি ভদ্রলোককে একটা কথা বলবার জন্য বাধা দিতে যাচ্ছিলাম, কিন্তু তিনি যেন আমায় গ্রাহ্য না করেই বলে চললেন, আপনি যে কাল ফাউন্টেন পেন আনেননি তার আরও প্রমাণ পাওয়া যাচ্ছে আপনার জামায়। আপনি অগোছালো ঢিলে স্বভাবের লোক না হলে এ প্রমাণ পাওয়া যেত না। আপনার বুক পকেটে সবুজ কালির বেশ খানিকটা ছোপ পড়েছে। স্পষ্টই বোঝা যাচ্ছে ফাউন্টেন পেন লিক করে কালি জামায় লেগেছে, কিন্তু কালিটা শুকিয়ে গেছে, জামাটা ভিজে নয়। সুতরাং কলম আপনার আজকে লিক করছে না, করেছে আগেই। কাল যখন আপনি কালো কালিতে লিখেছেন তখন বোঝা উচিত যে কলমটা পরশুই লিক করেছিল, সেজন্যই কলমটা কাল আপনি আনেননি। আজ আবার যখন নির্ভয়ে সেটা বুকে বয়ে এনেছেন তখন হয় লিক সারানো হয়েছে ইতিমধ্যে, কিংবা খালি কলমটা সারাতে দেবার জন্যই এনেছেন। শুনুন শুনুন, আপনার পর্যবেক্ষণ ও তীক্ষ্ণ বিচার বুদ্ধি দেখে অবাক হলাম, কিন্তু সইটা যে আমার নয় সেটা সেটা কি করে বুঝলেন? আগেই তো বলেছি সইটা সবুজ কালিতে বলে। সবুজ কালি দেখেই সইয়ের তারিখটা আপনি নিজেই লক্ষ্য করতে ভুলে গেছেন। তারিখটা কালকে, এবং কালকে আপনি যে কলমা কালি ব্যবহার করেছিলেন তা হচ্ছে এই। সুতরাং ও সই আপনার হতে পারে না। ভদ্রলোক টেবিলের উপরকার দোয়াতদানি ও কলমটা দেখিয়ে দেবার পর সত্যি স্তম্ভিত হয়ে বললাম, আশ্চর্য, এই কথাটা আমার মনেই হয়নি। ভদ্রলোক দোয়াতদানি থেকে কলমটা তুলে নিয়ে বললেন, কলমটা একেবারে নতুন একটা নিব পরানো হয়েছে দেখা যাচ্ছে। নিবের মুখে সামান্য যেটুকু কালি লেগে রয়েছে তাতেও বোঝা যায় বেশি কিছু লেখা এ কলম দিয়ে এখনো হয়নি। ফাউন্টেন পেনে লেখা যার অভ্যাস, বোঝা যাচ্ছে শুধু দায়ে পড়ে তিনি একদিনের জন্য এই ব্যবস্থা করেছিলেন। এই কপি আপনার অজ্ঞাতে কাগজে ছাপিয়ে দেওয়া যার উদ্দেশ্য, সে আপনার সই জাল করবার সময় সব দিকে হুঁশিয়ার হয়েও শুধু ভাগ্যের কারসাজিতে একটা কাঁচা কাজ করে ফেলেছিল। বরাবর আপনি সবুজ কালিতে লেখেন, হঠাৎ কালি আপনার কলম খারাপ হবে সে কি করে আর জানবে? ভদ্রলোকের দিকে খানিক বিমূঢ়ভাবে চেয়ে থেকে এবার বললাম, আপনার নামটা জানতে পারি কি? আমার নাম পরাশর বর্মা। পরাশর বর্মা? পরাশর বর্মা? ও ও এই কিন্তু দেখুন, এই সিআইডি ডিপার্টমেন্টের হঠাৎ আমার উপর সুনজর হলো কেন বুঝতে পারছি না তো। আমি সিআইডি নই, আপনি ভাবনা করবেন না। সত্যি আশ্চর্য হলাম। ঠিক আছে, এখন বলুন আপনার জন্য আমি কি করতে পারি? পরাশর বর্মার মুখের চেহারা এক মুহূর্তে যেন বদলে গেল। কোথায় গেল সেই সব প্রতিভ আত্মবিশ্বাসের সহজ ভঙ্গি? এক মুহূর্তে একেবারে অত্যন্ত লাজুকের মতো অপ্রস্তুতভাবে পকেট থেকে একটি কাগজের তারা বার করে বললেন, আমার আমার কয়েকটা কবিতা আপনাকে দেখাতে এনেছিলাম, যদি যদি অবশ্য আপনার সময় থাকে। যে আপনি আপনি কবিতাও লেখেন? পরাশর আর যেন চোখ তুলে তাকাতেই পারেন না, মাথা নিচু করে বললেন, ওই আমার জীবনের একমাত্র সাধনা। বিস্ময়ের ঘোর তখনও কাটিয়ে উঠতে পারিনি। পরাশর বর্মার হাত থেকে কাগজের তারাটা নিয়ে বললাম, দেখুন এগুলা কিন্তু আমার কাছে আপনাকে রেখে যেতে হবে, হ্যাঁ, সময় মতো দেখবো। নিশ্চয়ই নিশ্চয়ই আপনি তাই দেখবেন, আর যদি দু একটা তেমন হ্যাঁ 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 হ্যাঁ, তেমন ভালো হলে নিশ্চয়ই ছাপ। আপনাকে অনেক বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। দেখুন, এই হতভম্ব যা করে গেলেন তাতে বিরক্ত হয়েছে কিনা বুঝতেই পারছি না। ডাক্তার কবি, ইঞ্জিনিয়ার কবি, উকিল কবি অনেক শোনা গেছে, কিন্তু গোয়েন্দা কবি বোধহয় এই প্রথম দেখলাম। পরাশরের মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। একটু চুপ করে থেকে তিনি বললেন, গোয়েন্দাগিরিটা আমার শখ, কিন্তু কাব্য কাব্য আমার সাধনা। বলে
ঘর থেকে বেরিয়ে গেলেন। পরাশর বর্মার কবিতাগুলি তারপর সাগ্রহে পড়ে দেখেছে। ওয়েস্ট পেপার বাস্কেটে ছাড়া তাদের আর কোথাও জায়গা নেই।